মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবিয়া সুলতানা, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়টা কিসের উপরে? এটা হচ্ছে গৃহ সম্পদ ব্যবস্থাপনার উপরে। এই অধ্যায়টা পড়ে আমরা কি কি জানতে পারবো? এই অধ্যায় পড়ে আমরা জানতে পারবো সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্যগুলা কি কি আছে, কিভাবে সম্পদের শ্রেণী বিভাগগুলা কি কি, সম্পদকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়, অর্থ সম্পদ ব্যবস্থাপনাটা কি, পারিবারিক আয়গুলা কত প্রকার হয়, ব্যয়গুলা কি কি খাতে হয়, কিভাবে বাজেটটাকে প্রণয়ন করতে হয়, এই সকল বিষয়ে আমরা জানতে পারবো আজকের এই অধ্যায়ের মাধ্যমে। তবে এগুলোর ভিতরে আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে সম্পদ কি এবং সম্পদের বৈশিষ্ট্য সমূহগুলা কি কি। সম্পদটা কি? আমরা জানি যে সম্পদ হচ্ছে কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য যে উপাদানগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে সম্পদ। যদিও অর্থনীতির ভাষায় সম্পদ হচ্ছে যার চাহিদা আছে, যার বিনিময় মূল্য আছে এবং যেটা অভাব দূর করতে সাহায্য করে, সেটাই হচ্ছে সম্পদ। অর্থনীতির ভাষায় সেটাকেই সম্পদ বলে। সম্পদ সম্পর্কে অর্থনীতিবিদ ড্যাকন বলেছেন, সম্পদ হলো একটা উপায় বা মাধ্যম। কিসের উপায় বা মাধ্যম? যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন। সম্পদ হলো একটা উপায় বা মাধ্যম যা চাহিদা পূরণের ক্ষমতা সম্পন্ন এবং চাহিদা পূরণের প্রধান হাতিয়ার স্বরূপ। নিকেল ও রাইস বলেছেন, সম্পদ মানে রিসোর্স আর অ্যাসেট দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাকমপ্লাইজ গোল। রিসোর্স হচ্ছে মানে সম্পদ হচ্ছে এমন একটা অ্যাসেট যেটা কিনা আমাদের গোল মানে লক্ষ্যকে অর্জন করতে ব্যবহার করা হয়। এই সম্পদ কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। গৃহ ব্যবস্থাপনায় কিন্তু সম্পদটা খুবই প্রয়োজন। সম্পদ না থাকলে কিন্তু গৃহ ব্যবস্থাপনায় লক্ষ্যকে অর্জন করা সম্ভব না। আমরা প্রথমেই দেখে এসেছিলাম যে গৃহ ব্যবস্থাপনা মানে প্রথম অধ্যায় যেটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে সম্পদকে ব্যবহার করতেই হয়, তাই না? এই সম্পদের কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? ধরা হয় সম্পদের 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। সেগুলা কি? একটা হচ্ছে সম্পদের অবশ্যই উপযোগ থাকতে হবে, মানে ইউটিলিটি থাকতে হবে। সম্পদের আয়ত্তাধীন হতে হবে সম্পদটা। সম্পদের সীমাবদ্ধতা থাকতে হবে। এটা পরস্পর পরিবর্তনশীল হতে হবে এবং এটা অবশ্যই পরিচালনাযোগ্য হতে হবে। এবার দেখো সম্পদের উপযোগ, ম্যাডাম উপযোগ জিনিসটা কি? একটা প্রশ্ন আসে না যে উপযোগটা কি? উপযোগ বা ইউটিলিটি এটা হচ্ছে সম্পদের যেই অভাব মোচন করার ক্ষমতা, মানে যে ক্ষমতার কারণে সম্পদটা অভাব মোচন করতে পারে সেটাই হচ্ছে উপযোগ। এই উপযোগটা না খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা না আমাদের ব্যক্তি বিশেষে, তারপরে পরিবেশ পরিস্থিতি, স্থান, সময়, ঋতু সবকিছু পরিবেশে না সম্পদের উপযোগটা না পরিবর্তন হয়। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবা। আবার এমনও হয়, আরেকটু বলে নি উদাহরণটা দেওয়ার আগে, যে এই উপযোগ কিন্তু ক্ষেত্র মানে ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হতে পারে। মানে একই সম্পদ, সেটা তোমার কাছে এর উপযোগ থাকতেও পারে আর তোমার কাছে নাও থাকতে পারে, বা আরেকজনের কাছে এর উপযোগ আছে বলে যে আমার কাছেও এটার উপযোগ থাকবে তা কিন্তু না। এটা কিন্তু খুব মানে ভ্যারি করে, পার্সন টু পার্সন, সিচুয়েশন টু সিচুয়েশন, কিন্তু এটা খুব ভ্যারি করে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একজন ভিক্ষুক, বা ঠিক আছে ভিক্ষুককে ধরতে হবে না, ধরো
তুমি সারাদিন না খেয়ে আছো, তোমার খুব ক্ষুধা পেয়েছে, এমন সময় তোমার কাছে খাবার একটা সম্পদ, এই সম্পদের উপযোগটা সব থেকে বেশি, কারণ তোমার এটা ক্ষুধা নিবারণের জন্য উপযোগী। তুমি কিন্তু খাবারটা খেতে চাইবা, কিন্তু খাবার গ্রহণের পর যখন তোমার পেটটা পুরো ভরা থাকবে, যখন তোমার খাবার গ্রহণের আর কোনো চাহিদা থাকবে না, তখন ওই একই খাবার বা অন্য কোনো খাবার যদি তোমার সামনে এনে দেওয়া হয়, তুমি কিন্তু সেটা গ্রহণ করবে না। তার মানে ওই মুহূর্তে তোমার কাছে ওই খাবারের উপযোগিতা, মানে ওই সম্পদের উপযোগটা শেষ, নষ্ট হয়ে গেছে। আবার দেখো ঋতুভিত্তিক কেমন, শীতের সময় কিন্তু গরম কাপড়ের উপযোগটা খুব বেড়ে যায়, কিন্তু গরমের সময় এর গরম কাপড়ের উপযোগটা কিন্তু একেবারেই নাই। স্থান বিশেষে কেমন, ধরো যে এলাকায় খুব খরা হচ্ছে সে এলাকায় পানি, এটাও কিন্তু এক ধরনের সম্পদ, পানির উপযোগটা কিন্তু অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো এই জন্যই বলেছিলাম যে মানে সম্পদের উপযোগটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হয়। বলা হয় যে 4 উপায়ে সম্পদের উপযোগিতাটা বৃদ্ধি করা যায়। একটা কি, এই যে সম্পদের উপযোগটা পরিবর্তন হয় এটা দেখলাম, কিন্তু 4টা উপায় আছে, এই 4টা উপায়ে কিন্তু আবার সম্পদের উপযোগটা বৃদ্ধিও করা যায়। সেটা কি, স্থান পরিবর্তন করে। যেমন ধরো আমার মাটির নিচে কয়লা আছে, এতে তোমার আমার কিছু হবে, দেশের কিছু হবে, সমাজের কিছু হবে, কিছুই হবে না। কিন্তু এই কয়লাটা যদি আমরা উত্তোলন করতে পারি, এটা কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে, তখন কিন্তু এই কয়লার উপযোগিতাটা বেড়ে গেল। আবার দেখো সময়ের উপরে ভিত্তি করেও কিন্তু সম্পদের উপযোগিতাটা নির্ভর করে। যেমন এখন তোমাদের কাছে আমি একটা কাগজ কলম চাই, অনেকের কাছেই নাই, এই মুহূর্তে নাই, মানে এই মুহূর্তটাতে নাই, তোমাদের কাছে এটার কোনো উপযোগিতা নাই। এখন বাসায় বসে আছো, কাগজ কলমে তেমন কোনো উপযোগিতা তোমাদের এখন হচ্ছে না, বা হলেও খুব কম, যখন পড়াশোনা করছো শুধুমাত্র ওইটুক সময়। কিন্তু সেই তুমি যখন পরীক্ষার হলে বসবা, তখন কিন্তু কাগজ কলম তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো ওই সময় কিন্তু কাগজ কলমের উপযোগিতাটা আরো বেড়ে গেল। আর একটা কি, আকার পরিবর্তন করে আমরা সম্পদের উপযোগিতাটা বাড়াতে পারি। কিভাবে পারি, গাছ আছে, কাঠ আছে, ঠিক আছে, কাঠটা এমনি রয়েছে, ওটা কিন্তু তোমার অতটা বেশি এর উপযোগিতাটা হবে না। কিন্তু এটাতে তুমি একটা আসবাবপত্র তৈরি করো, সেই ধরো একটা ওয়ার্ড্রফ তৈরি করলাম, সেই ওয়ার্ড্রফটা তোমার ব্যবহার করতে হবে, বা একটা আলনা তৈরি করলাম, সেই আলনাটা কিন্তু তোমার প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে, মানে সম্পদের উপযোগিতাটা আরো বৃদ্ধি পেল। তারপরে কি, চাহিদা। একটি সম্পদের চাহিদা যত বৃদ্ধি পাবে, তার উপযোগিতাটাও কিন্তু তত বৃদ্ধি পাবে। সম্পদের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর উপযোগিতাটাও বৃদ্ধি পেতে থাকে। এবার দেখো এর পরবর্তী যে টপিকটা আছে, আয়তাধীন। এটা তোমরা বুঝতেই পারছো যে সম্পদ অবশ্যই কিন্তু আয়তাধীন হতে হবে, মানে সম্পদটা অবশ্যই আয়ত্তে থাকতে হবে। যেমন তোমার অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ ধর না টাকা পয়সা না, ধর তোমার অনেক জায়গা জমি আছে, কিন্তু তোমার এই মুহূর্তে তোমার কাছে নগদ টাকা নাই। তো এই মুহূর্তে তোমার নগদ টাকার খুব প্রয়োজন। এই বিঘার পর বিঘা জায়গা জমিতে তোমার কিছু হবে যে তোমার এই মুহূর্তেই তোমার যখন এই টাকাটা প্রয়োজন, সেটা কিন্তু তোমার কাছে কিন্তু নগদ টাকাটা থাকছে না। আবার ধরো যে তোমাদের কারো খুব বড় লোক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু তোমার একটা বিপদের সময় তুমি তাদের কোনো সাহায্য পেলে না, তাহলে তাদের এই অর্থটা দিয়ে তোমার কিছু হবে? কারণ কি, এর উপরে তোমার আয়ত্তাধীনতা নাই, এর উপরে তোমার মালিকানাটা নাই। তো অবশ্যই সম্পদ দ্বারা যদি নিজের চাহিদা মেটাতে হয়, তাহলে সেখানে আয়ত্তাধীনতা বা মালিকানা থাকতে হবে। মালিকানাটা অবশ্যই থাকতে হবে সম্পদের উপরে, অথবা মালিক থাকলেও সেটা যেন অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্পদের এই আয়ত্তাধীন মালিক সম্পদের গুণ না গুণ, তারপরে পরিমাণ, সীমাবদ্ধতা এবং ব্যবহারের উপরে নির্ভর করে। আয়ত্তাধীন মালিকানা কিসের উপরে নির্ভর করে? সম্পদের গুণাগুণ,
গুণাগুণ, পরিমাণ, সীমাবদ্ধতা এবং ব্যবহারের উপরে নির্ভর করে। গুণাগুণের উপরে কিভাবে নির্ভর করে? যেমন ধরো জমি যদি খুব উর্বর হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা অধিক পরিমাণ ফসল পেতে পারবো। আবার পরিমাণটা কেমন? ধরো তোমার কাছে অনেক জমি আছে, তুমি সে অনেক জমিতে অনেক ফসল ফলালা, সেখান থেকে অনেক ফসল পেলাম। সীমাবদ্ধতাটা কেমন? যেমন সব মৌসুমে কিন্তু তুমি সব ধরনের ফসল ফলাতে পারবা না, এটা কিন্তু তোমার ওই সম্পদের একটা সীমাবদ্ধতা। আবার ব্যবহার করে কিভাবে এটাই করা যায়, যে তুমি একই সম্পদ, মানে ধরো একই জমি, এটা তুমি কৃষিখাতে ব্যবহার করছো, আবার মৎস্য চাষের জন্য ব্যবহার করছো, তাহলে একটা জমি থেকে তুমি ফসলও পাচ্ছ আবার মাছও পাচ্ছ। তাহলে কিন্তু এই যে তোমার ব্যবহারটা অনেক বৃদ্ধি হলো। এবার দেখো পরবর্তী যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হচ্ছে সম্পদের একটা অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেকটা সম্পদেরই কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আমরা কি জানি সম্পদ কি কি বলতো? শক্তি একটা সম্পদ, সময় একটা সম্পদ, অর্থ একটা সম্পদ। শক্তির যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে গুণগত দিক থেকে, আর সময়ের যে সীমাবদ্ধতাটা কেমন? পরিমাণগত দিক থেকে। সময়ের যে সীমাবদ্ধতা এটা কিন্তু সর্বজনীন, সবার কাছে সময়ের সীমাবদ্ধতাটা থাকে। যেমন ধরো এই যে এখন তোমরা কোয়ারেন্টাইনে বাসায় আছো, তোমাদের কাছে কিন্তু অফুরন্ত সময়, তাই না? কিন্তু এই সময় তোমরা যদি এখন কোয়ারেন্টাইনে না থাকতা, তোমরা যদি তোমাদের স্কুল কলেজে আসতে হতো, প্রাইভেটে যেতে হতো, বিভিন্ন পড়াশোনা বা একাডেমিক্যাল কাজে ইনভলভ থাকতে হতো, তাহলে কিন্তু তোমরা এতটা সময় পেতা না। এটাই হচ্ছে সময়ের সীমাবদ্ধতা। শক্তির সীমাবদ্ধতাটা কেমন? শক্তির সীমাবদ্ধতা কিন্তু ব্যক্তি বিশেষ। যেমন একজন সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি, সে কিন্তু একজন অসুস্থ মানুষের থেকে অনেক বেশি কাজ করতে পারবে, সে কিন্তু অনেক বেশি কর্মক্ষম হবে। এবার পরবর্তী যেটা, সেটা হচ্ছে পরস্পর পরস্পর পরিবর্তনশীল। সম্পদ অবশ্যই পরিবর্তনশীল হতে হবে। মানে এটা পরস্পর পরিবর্তনশীল হতে হবে, ম্যাডাম ঠিক আছে পরস্পর পরিবর্তনশীল বলছেন, কিন্তু এর মানে কি? মানেটা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার থাকতে হবে, সম্পদের বহুবিধি ব্যবহার থাকতে হবে, এটা বিনিময়যোগ্য হতে হবে, এটা রূপান্তরযোগ্য হতে হবে। ম্যাডাম সবই তো বুঝলাম, কিন্তু বিকল্প ব্যবহার বলতে কি বোঝানো হচ্ছে? বিকল্প ব্যবহারটা হচ্ছে যে একটা সম্পদের পরিবর্তে অন্য একটা সম্পদ ব্যবহার করাটাই হচ্ছে বিকল্প ব্যবহার। যেমন তোমাদের হয়তো মনে আছে বেশ কয়েক বছর আগে যখন হচ্ছে আমাদের দেশে চালের দামটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, ওই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও বলেছিল চালের পরিবর্তে আলু খাওয়া হোক। তো এই যে সম্পদের একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করা, চাল তো একটা সম্পদ, এই চালের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? আলু ব্যবহার করলাম। মাছ মাংসের পরিবর্তে আমরা ডাল ব্যবহার করলাম আমিষের সোর্স হিসাবে। তো এটাই হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। আরেকটা কি? বহুবিধি ব্যবহার, মানে একই সম্পদের আমি অনেকভাবে ব্যবহার করতে পারি। সেটা কেমন হতে পারে? ধরো তোমাদের একটা খাওয়ার টেবিল, হ্যাঁ একটা টেবিল আছে খাওয়ার জন্য, একটা টেবিল আছে, এই টেবিলটা তুমি খাওয়ার জন্য ব্যবহার করতে পারো, লেখাপড়ার জন্য ব্যবহার করতে পারো, আবার ওই টেবিলে সবাই বসে একটু গল্প করলা সেটার জন্য ব্যবহার করতে পারো, আবার ওই টেবিলটা কোনো একটা মিটিং এর জন্য তুমি ব্যবহার করতে পারো, সকলে মিলে একটা মিটিং করবা, তাই না? তো এটাই হচ্ছে সম্পদের বহুবিধি ব্যবহার। বিনিময়যোগ্য বলতে যে সম্পদের অবশ্যই একটা বিনিময় মূল্য থাকতে হবে, মানে এটা দেখতে হবে যে এই সম্পদটার বিনিময় করে আমি আমার পরিতৃপ্তি লাভ করতে পারছি কিনা, আমি আমার চাহিদা মেটাতে পারছি কিনা, সেটাই হচ্ছে সম্পদের বিনিময়যোগ্যতা। সম্পদ রূপান্তরযোগ্য হতে হবে। সম্পদটা রূপান্তরযোগ্য বলতে কি বোঝানো হয়েছে? যে এটাকে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যাবে। যেমন ধরো এই যে কাঠ থেকে আসবাবপত্র তৈরি করলাম,
আবার থান কাপড় থেকে তুমি 3 পিস তৈরি করছো, বা থান কাপড় থেকে তুমি বেডশিট তৈরি করছো, অনেকে আবার থান কাপড় থেকে পাঞ্জাবি শাড়িও তৈরি করে, তাই না? তার মানে কি, এটাকে বিভিন্নভাবে এটাকে রূপ দেওয়া যায়। এই যে সম্পদ অবশ্যই রূপান্তরযোগ্য হতে হবে। আর একটা সর্বশেষ বৈশিষ্ট্যটা কি, যে এটা পরিচালনার যোগ্যতা থাকতে হবে। সম্পদের পরিচালনা যোগ্যতা মানে সম্পদের সুষ্ঠু ব্যবহারটাই কিন্তু এর পরিচালনা। একটা সম্পদ আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করছি, এই ব্যবহার করাটাই হচ্ছে এর পরিচালনা। এই সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে আমরা কি করা সম্ভব হয়? সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করতে পারি, আমাদের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়, আমাদের সম্পদের বৃদ্ধি করা সম্ভব হয়, অভাব মোচন করা সম্ভব হয়, দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতিতে আমাদের যে অভাবটা তৈরি হয় সেটাকেও মোচন করা সম্ভব হয় এবং সেটাকে মোকাবেলা করাটাও আমাদের সম্ভব হয়। আমরা সর্বশেষ যে এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা, যে আমরা একটা তৃপ্তি বা একটা সন্তুষ্টি অর্জন করতে পারি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে। আর সম্পদের সুষ্ঠু ব্যবহারটাই হচ্ছে সম্পদের পরিচালনা। তার মানে সম্পদের পরিচালনার যোগ্যতা থাকতে হবে। তো এই যে আজকে আমি তোমাদেরকে সম্পদের বৈশিষ্ট্যের যে 5টা বৈশিষ্ট্য আছে সেটা পড়ানোর এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো সম্পদের শ্রেণী বিভাগগুলা কি কি আছে এবং সেই শ্রেণী বিভাগের গুরুত্বগুলা কি। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো, এই প্রত্যাশায় আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।